তাদেরকে দিয়ে তারেক সিদ্দিকী পুরো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে, যার মাধ্যমে যার উপর ভিত্তি করে আল জাজিরা তাদের বিখ্যাত যে নিউজ বের করলো অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানে দেখা গেল তারেক সিদ্দিকী কিভাবে সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এবং সেই সময় যিনি আর্মি চিফ ছিলেন জেনারেল আজিজ, জেনারেল আজিজের সাথে তার এক বন্ধু লন্ডনে যে থাকে কর্নেল শহীদ, তার সাথে কথোপকথনে আমরা দেখেছি যে জেনারেল আজিজ কর্নেল শহীদকে বলছেন সিটিং আর্মি চিফ যে তারেক সিদ্দিকী সবগুলি গুম খুনের জন্য দায়ী, এবং তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এই গুম খুনের নির্দেশ আসছে কার কাছ থেকে? শেখ হাসিনার কাছ থেকে। অর্থাৎ আর্মি চিফ, সিটিং আর্মি চিফ, তিনি বলছেন যে অবৈধ প্রাইম মিনিস্টার নিজে গুম খুনের নির্দেশ দিচ্ছেন, এবং এগুলি ইমপ্লিমেন্ট করছে কে? ইমপ্লিমেন্ট করছে এখন যিনি জেলে আছেন মেজর জেনারেল জিয়া, এবং এটা করাচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী। কাজে ওই সময় ডিজিএফআই যে কাজগুলো করেছে সেটা বাংলা সরাসরি আমি মনে করি গণতন্ত্র বিরোধী তো বটেই, মানবতা বিরোধী তো বটেই, তার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজ করেছে ওই সময় ডিজিএফআই 2010 থেকে 2020 সাল পর্যন্ত। যেমন ডিজিএফআইকে ব্যবহার করে জেনারেল এরশাদকে বাধ্য করা হয়েছে ইলেকশনে অংশগ্রহণ করবার জন্য 2014 সালে। তদানীন্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর নিজে এরশাদকে তার বাড়ি ধারায় বাসা থেকে ধরে নিয়ে সিএমএইচে নিয়ে গিয়েছে। এগুলো যেন আমরা ভুলে না যাই, এবং এগুলো যেন আমরা কার্পেটের নিচে চেপে দেওয়ার চেষ্টা না করি, কারণ সব সত্য কথা আজকে আমাদের বলতে হবে। 5ই আগস্টের পরে বাংলাদেশে সকলকে সত্য কথা বলতে হবে, এবং এই সাহস থাকতে হবে, সত্য কথা সুন্দর সাহস থাকতে হবে সকলেরই, সে আর্মি হোক অথবা পলিটিশিয়ান হোক। জাস্টিস এস.কে. সিনহা তার বই এ ব্রোকেন ড্রিম, রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে লিখেছেন জেনারেল আকবর ডিজিএফআই চিফ কিভাবে তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে এবং পিস্তল দিয়ে তাকে দেশ থেকে বের করে দিয়েছে। এস.কে. সিনহা কোনো ভালো লোক ছিলেন না। এস.কে. সিনহা বাংলাদেশের পরিণতির জন্য দায়ী ছিলেন, বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস করার জন্য এস.কে. সিনহা দায়ী, বাট তাকে বের করে দেওয়ার জন্য ডিজিএফআইকে ব্যবহার করা, সেনাবাহিনীকে ব্যবহার করা, এটা মেনে নেওয়া যেতে পারে না, সে যেই হোক না কেন। কাজেই এই অন্যায় শেখ হাসিনা করেছিলেন, এই অন্যায় সেই ডিজিএফআই করেছিল। ডিজিএফআইকে দায়িত্ব নিতে হবে এবং তৎকালীন সেনা প্রধানকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব এড়ানোর কোনো উপায় নাই। এবং এই অবস্থার মধ্যে 2020 সালে আমরা দেখেছি বেনজির আহমেদ এবং র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। অবস্থার এতটাই অবনতি হয়েছিল বাংলাদেশের এই পিরিয়ডে যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি মিডিয়াতে বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের নির্দেশে সিলেক্টেড হয়। তিনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, কোট আনকোট, দিল্লির নির্দেশ ছাড়া বাংলাদেশের কোনো সেনাপ্রধান নিয়োগ হয় না। একজন সেনাবাহিনী বলেছিলেন এই কথা। তাহলে বাংলাদেশের অবস্থার অবনতি, কতটা অবনতি হয়েছিল বাংলাদেশের, যে এই দেশের সেনাপ্রধান দিল্লি থেকে নির্ধারিত হতো। এটাই বাংলাদেশের ইতিহাস। ফাইনালি 2020 থেকে 2025 আবারও ডামি নির্বাচন 2024-এ। সেই ডামি নির্বাচনেও সেনাবাহিনী চোখ বন্ধ করেছিল। সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউদ্দিন। এই সমস্ত সেনাপ্রধানদের অন্তত মরাল রেসপন্সিবিলিটি নিতে হবে। লিগ্যাল রেসপন্সিবিলিটি না নিলেও তাদেরকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মরাল রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এসছে বাংলাদেশে জুলাই বিপ্লব। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণেরা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকে জুলাই বিপ্লব হয়েছিল বলে এই আমার মতো একজন সাধারণ মানুষ আপনাদের ক্লাবে এসে বক্তৃতা দিতে পারছে। আমি তো দেশেই আসতে পারতাম না জুলাই বিপ্লব না হলে। জুলাই বিপ্লব না হলে এখনো তো আমাকে এক্সাইলে থাকতে হতো, কি বলে, ইস্তাম্বুলে। তো কাজে জুলাই বিপ্লবকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। জুলাই বিপ্লবের হিরোদের আমি স্যালুট করি, আপনাদের আর্মিদেরও আমি স্যালুট করি, যারা নেমেছিলেন অন্তত হাসিনার বিরুদ্ধে। 2 আগস্টে যারা নেমেছিলেন সবাইকে আমি সালাম জানাই, আপনাদের পরিবারকেও আমি সালাম জানাই যারা আপনারা রাস্তায় নেমেছেন। এই পর্যন্ত আমার ইতিহাস বর্ণনা। ইতিহাস বর্ণনা থেকে আমরা কি শিখলাম? এবার এই কাছে আসি। ইতিহাস তো 55 বছর হয়ে গেল, শিখলামটা কি? আমি যেটা শিখেছি,
আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমি শিখেছি বাংলাদেশের রাজনীতিতে যে দলীয় রাজনীতি মুক্তর কথা ইমামুজ্জামান ভাই বলেছেন, এই দলীয় রাজনীতির জন্য এইটা দায়ী নীতিহীন রাজনীতিবিদ এবং উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তা চক্র। দিস ইজ মাই লার্নিং। তার মানে বলতে চাচ্ছি, এই যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন বয়ানে শুধুমাত্র সেনাবাহিনীকে দায়ী করা হয় রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য, এটা সঠিক না। রাজনীতি, সেনাবাহিনী যদি দলীয় রাজনীতি ঢুকে থাকে, তার জন্য উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা যেমন দায়ী, তেমনি দায়ী বাংলাদেশের নীতিহীন রাজনীতিবিদরা। সো ইটস এ নেক্সাস। এটা উভয় পক্ষের ব্যাপার, উভয় পক্ষের দায়। এটা কোনো এক পক্ষকে এটার জন্য দায়ী করা যাবে না। এটাই হচ্ছে আমার লার্নিং বাংলাদেশের 55 বছরের ইতিহাস থেকে। এখন কিভাবে করব? আমরা চাচ্ছি যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে, আর যেন কেউ সেনাবাহিনীকে ব্যবহার না করে। এটাই তো আমরা চাচ্ছি। তাহলে এটা চাইতে গেলে আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটা সলিউশন হবে না। কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে অভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না। তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন, রাজনীতিবিদরা আবার আপনাদেরকে ব্যবহার করবে। কাজে শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এই প্রবলেম আমরা সলভ করতে পারবো না। এই জন্য আমার রেকমেন্ডেশন দুটারই সংস্কার। তো প্রথমে আমি সেনাবাহিনীর সংস্কারের কথা বলি। অভ্যন্তরীণ সংস্কার কি কি? অভ্যন্তরীণ সংস্কার, তার আগে একটু সেনা শাসন সম্পর্কে বলে নেই। আমরা দেখেছি 50-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে সেনা অভ্যুত্থান হয়েছে। এখন কিন্তু সেনা অভ্যুত্থানের যুগ নাই। এখন সেনা অভ্যুত্থান করতে হলে কোনো না কোনো বিগ পাওয়ারের সাপোর্ট লাগবে। যেমন আপনাদেরকে 3টে উদাহরণ আমি দিই। ইজিপ্টে সেনা অভ্যুত্থান হয়েছে, জেনারেল সিসি। সেনা অভ্যুত্থান কার সাপোর্টে হয়েছে? আমেরিকা। আমাদের বাড়ির পাশে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে, কার সাপোর্টে হয়েছে? চীন। বেলারুশে সেনাবাহিনীর লোক 1994 সাল থেকে ক্ষমতায়, লুকাশেঙ্কো কার সাপোর্টে আছে? রাশিয়া। তার মানে হচ্ছে কোনো না কোনো বিগ পাওয়ার ছাড়া আপনি সেনা অভ্যুত্থান করতে পারবেন না। ইট ইজ নট সাস্টেনেবল। সুতরাং সেনা অভ্যুত্থানের কোনো সুযোগ নাই। বাংলাদেশেও সেনা অভ্যুত্থান কোনোদিন হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না যে সেনা অভ্যুত্থান করা সম্ভব। ইট ইজ নট রিয়েলিস্টিক। তো তারপরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কার দরকার। কি কি দরকার? প্রথমে আমি বলতে চাই আমাদের একটা জাতীয় নিরাপত্তা নীতিমালা দরকার। এই ডিফেন্স ডক্ট্রিন তৈরি করতে হবে। এই ডিফেন্স ডক্ট্রিন সবার সাথে আলোচনা করে আমাদের তৈরি করতে হবে, একেবারে রাজনীতি প্রভাব মুক্ত একটি ডিফেন্স ডক্ট্রিন। 2 নম্বর, সামরিক বাহিনীতে পদোন্নতি নীতিমালা করতে হবে, ভেরি ট্রান্সপারেন্ট, যাতে কোনো পলিটিক্যাল ইচ্ছায় প্রমোশন না হয়। মিস্টার এক্সকে আমি পছন্দ করি, তাকে জেনারেল করব, আর মিস্টার ওয়াই এক্সের থেকে ভালো কিন্তু তাকে রিটায়ার করিয়ে দেবো, এভাবে চলতে পারে না কোনো প্রফেশনাল সেনাবাহিনী। পদোন্নতি নীতিমালায় অবশ্যই মেরিটোক্রেসি ওভার প্যাট্রোনেজ থাকতে হবে। প্যাট্রোনেজের কোনো জায়গা নাই, মেরিটোক্রেসির উপরেই পদোন্নতি হতে হবে সেনাবাহিনীতে। 3 নম্বর, সেনা কর্মকর্তাদের বাণিজ্য সম্পর্কে রাখা যাবে না। নো সার্ভিং আর্মি। সার্ভিং আর্মি কোনো বাণিজ্য সম্পর্কে থাকবে না, এটা আমার প্রত্যাশা। আপনারা একমত হবেন কি হবেন না এটা আপনাদের বিষয়। যেমন যেসব জায়গায় আপনাদের বাণিজ্য সম্পর্ক আছে সেসব জায়গায় আমি মনে করি রিটায়ার্ড আর্মি অফিসাররা কাজ করবে, নট সার্ভিং অফিসার। সার্ভিং অফিসাররা বাণিজ্য কোনো সংস্থায় কাজ করবেন না। 4 নম্বর সংস্কার, বেসামরিক দায়িত্ব থেকে সেনাবাহিনীকে উদ্ধার করতে হবে। শুধুমাত্র ইন এইড অফ দ্য সিভিল ফোর্স তারা যেতে পারে, এখন যেমন আছে, কিন্তু র্যাবের মতো সংস্থায় কোনো সেনা কর্মকর্তার থাকা উচিত না। আমি মনে করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়ের একটা অন্যতম কারণ র্যাবে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের অন্তর্ভুক্তি, এবং এই খারাপ কাজটা করেছিল বিএনপি সরকার 2004 সালে। আমরা যেন এটা ভুলে না যাই। এই যেটা খারাপ, যে সরকারের হোক না কেন, এইটা পরিষ্কারভাবে বলতে হবে এটা খারাপ। কাজে র্যাব থেকে আমি প্রস্তাব করব, র্যাব থেকে আপনাদের উচিত ইমিডিয়েটলি সকল সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উইথড্র করা।
এই ইনিশিয়েটিভ আর্মি থেকে নেওয়া হচ্ছে। আপনাদের আর্মি চিফের বলা উচিত র্যাব থেকে আমাদেরকে সবাইকে ফেরত দিয়ে দেন। 5 নম্বর, স্বচ্ছ সামরিক বাজেট। সামরিক বাজেট আমরা সবাই মিলে আমরা চাই শক্তিশালী সামরিক বাহিনী, কারণ আমাদের টিকে থাকতে হবে, আমাদের খরচ করতে হবে সামরিক বাহিনীতে, কিন্তু সেটা স্বচ্ছতার মাধ্যমে হতে হবে। এই জন্য আমার প্রস্তাব হচ্ছে একটা বিশেষ সংসদীয় কমিটি তৈরি হতে পারে স্পেশালি ফর সামরিক বাহিনীর দেখাশোনা করার জন্য, তার বাজেটের জন্য, তাহলে এটাতে একটা স্বচ্ছতা আসবে। 6 নম্বর, সাংস্কৃতিক শিক্ষা প্রদান। এটা একটা নতুন কনসেপ্ট আপনাদেরকে দিচ্ছে। আমি জানি না আপনাদের কারিকুলাম, আমি জানি না, মেবি আপনারা এই শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস ও ঐতিহ্য, 1000 বছরের স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই পর্যন্ত বাঙালি মুসলমানের যে যাত্রা, এটা সম্পর্কে অবশ্যই সেনা কর্মকর্তাদের ডক্ট্রিনেটেড করতে হবে। তাহলে তারা আমাদের বাঙালি মুসলমানের ঐতিহ্য নিয়ে তারা গর্ববোধ করবে এবং এই ঐতিহ্য রক্ষার জন্য তারা জীবন দিবে দরকার হলে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে কালচারালি এডুকেটেড করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রকৃত দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করতে পারবো না। লাস্ট, প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো আমাদেরকে নিতে হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে যাওয়ার সময় নাই। এই প্রত্যেকটার উপরে একটা করে সেমিনার হতে পারে। যে 7টা পয়েন্ট আমি বললাম, এটা নিয়ে হক সাহেব চাইলে 7টা সেমিনার করতে পারবেন 7টা নিয়ে।